ভূতেশানন্দজি এক বৃষ্টির দিনে তার ঘরের মধ্যেই হাঁটছিলেন। স্বামী পূর্ণাত্মানন্দ তখন উদ্বোধন পত্রিকার সম্পাদক। তিনিও মহারাজের সঙ্গে সঙ্গে হাঁটছিলেন এবং তারই মধ্যে নানা কথাবার্তা হচ্ছিল। পূর্ণাত্মানন্দজি কথা প্রসঙ্গে মহারাজকে জিজ্ঞেস করেন, আপনি তো শিশি মায়ের দাহ কার্যের সময় সেখানে উপস্থিত ছিলেন, আপনার কি মনে আছে শিশি মায়ের মুখাগ্নিকে করেছিলেন? মহারাজ তৎক্ষণাৎ বলেন, কেন শিবদা, আসলে হয়েছিল কি জানো, ওদিকে বৃষ্টি প্রায় মাঝ গঙ্গা অবধি চলে এসেছে। দাহ কাজ তাড়াতাড়ি করা দরকার মনে করে শরৎ মহারাজ তাড়া দিচ্ছিলেন। সব প্রস্তুত, রামলাল দাদার মুখাগ্নি করার কথা আগে থেকেই ঠিক ছিল, কিন্তু ওই সময় তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন শিবুদা কাছেই ছিলেন। শরৎ মহারাজ তাকে মুখাগ্নি করতে বলেন। মহারাজ তাৎক্ষণিকভাবে শিবুদার নাম বলাতে আর সন্দেহের কোনো অবকাশই থাকে না যে শিবুদাই মুখাগ্নি করেছিলেন। শুলভানন্দজি এক সময়ে মঠে পূজারী ছিলেন। তার একবার স্ট্রোক হয়। সেবা প্রতিষ্ঠানে চিকিৎসা হলেও কিছু সমস্যা থেকে যায়। পরে পরীক্ষা করে দেখা যায় মাথার এক পাশে একটা ছোট ক্লট হয়েছে। সেবা প্রতিষ্ঠানে আবার অপারেশনের পর সুস্থ হয়ে তিনি মঠে ফিরে আসেন। একদিন তিনি সকাল 9:30-10টা নাগাদ ভূতেশানন্দজির সঙ্গে দেখা করতে এলেন। মহারাজ সব খবর নিয়ে তাকে কিছু খেয়ে ঘরে ফিরে যেতে বলেন। তারপরে জিজ্ঞাসা করেন, তোমার সঙ্গে কেউ এসেছে? না বলাতে মহারাজ সেবককে ছাতা নিয়ে তাকে ঘরে পৌঁছে দিতে বলেন। সঙ্গে সঙ্গে তিনি বলেন, আমি একাই যেতে পারবো মহারাজ, সঙ্গে কারো দরকার হবে না। কিন্তু মহারাজ বললেন, না না, এই রোদ্দুরে তোমার যেতে কষ্ট হবে, ও তোমার সঙ্গে গিয়ে ঘরে দিয়ে আসবে। মহারাজ কোনো আপত্তি শুনলেন না। সেবক ছাতা নিয়ে শুলভানন্দজির সঙ্গে যাচ্ছে। কিছুক্ষণ পরই তিনি তাকে ফিরে যেতে বললেন। সেবক বললেন, মহারাজ আদেশ করেছেন, আমাকে যেতেই হবে এবং ফিরে গিয়ে আমাকে জানাতে হবে। এসব কথা বলতে বলতে সাধু নিবাসের ঘরে শুলভানন্দজিকে পৌঁছে দিয়ে সেবক প্রণাম করে ফিরে আসতে যাবে, ঠিক তখন তিনি বললেন, দেখো, এমন দরদি সাধু আর পাবে না, আমার অসুবিধা হতে পারে ভেবে তোমাকে আমার সঙ্গে পাঠিয়ে দিলেন। বলতে বলতে তাঁর চোখে জলে ভরে গেল। প্রতি বছরই বেলুর মঠে আমাদের বিভিন্ন কেন্দ্রের অধ্যক্ষ বা সেক্রেটারিদের নিয়ে একটা মিটিং হয়। সকলেই প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করতে আসেন, নানা কথাবার্তা হয়। এরই মধ্যে কিষানপুর আশ্রমের অধ্যক্ষ স্বামী ক্ষমানন্দ ভবানী মহারাজ মহারাজকে প্রণাম করতে এলেন। উনি আসতেই মহারাজ এক গাল হেসে আবদারের সুরে জিজ্ঞাসা করলেন, ভবানী, আমার জন্য কি এনেছো? প্রতিবারই তিনি মহারাজের জন্য কিছু না কিছু নিয়ে আসেন। বিশেষ করে ওখানকার বেকারির বিস্কুট খুব ভালো হয়। এবার কিছুই আনা হয়নি। আর মহারাজও জিজ্ঞাসা করে বুঝলেন কিছু আনেনি। বলতে ক্ষমানন্দজির খুব সংকোচ হচ্ছিল, তবুও বলতে হলো, তাড়াতাড়িতে কিছু আনতে পারেনি, ফিরে গিয়ে পাঠিয়ে দেব মহারাজ। মহারাজকে প্রণাম করে ফিরে যাওয়ার সময় ক্ষমানন্দজি বললেন, বুঝলে, এরপর আর আবদার করার কেউ থাকবে না। মহারাজের তো কিছুরই অভাব নেই, তবু আবদার করেছেন, এই যে আমাদের কাছে পরম পাওয়া। বলতে বলতে তার মুখ থমথমে হয়ে গেল। একবার দুই বোন দীক্ষার জন্য পূজ্যপাদ মহারাজের কাছে আবেদন করে। সাধারণত অবিবাহিত মেয়েরা দীক্ষা নিতে চাইলে তাদের অভিভাবকের অনুমতি আছে কিনা জিজ্ঞাসা করা হয়, কারণ পরে দীক্ষা নিয়ে নানা জটিলতার সৃষ্টি হয়। এক্ষেত্রে ওদের অভিভাবকের অনুমতি নেই। কিন্তু মহারাজ নিজে থেকেই বললেন, তোমাদের দীক্ষা হবে। শুধু তাই নয়, সেবককে ডেকে বললেন, দেখো, এই মেয়ে দুটি দীক্ষা হবে, দীক্ষার জন্য যা যা দরকার তুমি সেসবের ব্যবস্থা করে দেবে। মেয়ে দুটি শিক্ষিতা এবং প্রাপ্তবয়স্কা। মহারাজের নির্দেশ মতো দীক্ষার সব ব্যবস্থা করা হলো। যদিও দীক্ষার দিন তারা দীক্ষার জন্য সব উপকরণ এবং যা যা দরকার সব নিজেরাই নিয়ে এসেছিল। এ যেন নিজে সব দায়িত্ব নিয়ে দীক্ষা দেয়া। বেলুর মঠে শিবরাত্রি পূজা ঠাকুরের মন্দিরেই হয়।
পূজার মাঝে মাঝে শিবনৃত্য হয়ে থাকে। ট্রেনিং সেন্টারে একজন ব্রহ্মচারীকে শিব এবং দুজনকে নন্দী ভেঙ্গে সাজানো হয়। তারা নৃত্য করে থাকে এবং সেই সময় একটি শিবসঙ্গীত সমবেতভাবে গাওয়া হয়। সেই সঙ্গে আরতিও চলতে থাকে। আগের দিকে শিবনৃত্যের সময় সকল সাধু ব্রহ্মচারীও শিব ও নন্দী ভেঙ্গির সঙ্গে তালে তালে নাচতেন। একবার শিবরাত্রির দিন প্রথম প্রহরে পূজার পর নৃত্য হচ্ছে, মহারাজও সেখানে উপস্থিত। তিনি শিবকে জল দিতে এসেছেন। মঠের রীতি হলো আরতি শেষ হলে প্রেসিডেন্ট মহারাজ প্রথম জল দেবেন, তারপর অন্য সাধু ব্রহ্মচারীরা এবং সব শেষে ভক্তরা। মহারাজ সাধু ব্রহ্মচারীদের একসঙ্গে তালে তালে শিবনৃত্য দেখে বললেন, এমন সমবেতভাবে তালে তালে নাচলে মন্দির ভেঙে পড়বে, তাই এটা বন্ধ করা একান্ত দরকার। শিব নন্দী ভেঙ্গি নিয়ে নাচুক, অন্যদের এতে যোগ দেওয়ার দরকার নেই। এই প্রসঙ্গে তিনি মিলিটারিদের একটা নিয়মের কথা বললেন। জানো তো, মিলিটারিরা যখন কোনো ব্রিজের উপর দিয়ে যায় তখন তারা এলোমেলো ভাবে হেঁটে পার হয়ে আবার প্যারেড করতে করতে চলে। তার কারণ হলো এক ছন্দে চললে ব্রিজের ক্ষতি হতে পারে। তাই বলছি, আমাদের মন্দিরেও অনেক বয়স হয়েছে, এইভাবে তালে তালে এত সাধু ব্রহ্মচারীর নৃত্যে মন্দিরের ক্ষতি হওয়া খুবই সম্ভাবনা। এরপর থেকে শুধু শিব ও নন্দী ভেঙ্গি নৃত্য করতে পারবে, ঠিক হয়, এবং তাই হয়ে আসছে এখনো। মহারাজের অজস্র স্মৃতি রয়েছে, সেসব স্মৃতি যতই আলোচনা করি তিনি মানসপটে ততই উজ্জ্বল হয়ে ওঠেন। মনে হয় মুখ ভরা হাসি নিয়ে তিনি বড় কাছেই আছেন। সমাপ্ত।